হ্যালো, নমস্কার। নমস্কার। কিছুক্ষণ আগে আমরা ফেশিয়াল এস্থেটিক্স নিয়ে কথা বলছিলাম। আরেকটা খুব কমন প্রবলেম যেটা আমরা মানে প্রত্যেকের সঙ্গে হয় সেটা হচ্ছে গাম ডিজিজ, মাড়ির সমস্যা। তো মানে কি কি হয় আর মানে হাউ টু প্রিভেন্ট ইট? দেখুন, সবথেকে এটা খুব ইম্পর্টেন্ট এবং কমন প্রবলেম মানুষের। হুম যেটা হচ্ছে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত আসা, হুম দাঁত নড়ে যাওয়া এবং হুম সবথেকে হচ্ছে দুর্গন্ধ বেরোয়। হুম মাড়ি এই কমন ডিজিজ সকলেই কম কম বেশি ভোগে এই ডিজিজে। এর জন্য না যে আমাদের প্রথমে বুঝতে হবে কি কারণে হলো এটা। প্রথম কজটাকে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে লোকাল ফ্যাক্টর, আমরা প্রপার ব্রাশিং বা ফ্লসিং করি না বলে খাবারগুলো জমে থাকে, সেগুলো পাথরে কনভার্ট হয় এবং তার মধ্যে ব্যাকটেরিয়াল কলোনিস হয়, যেগুলো এই দাঁতের মাড়ির ক্ষতি করে। আরেকটা হচ্ছে যে সিস্টেমিক ফ্যাক্টর। সিস্টেমিক ম্যাটার কারুর হয়তো জেনেটিক্যালি এই ডিজিজ হতে পারে, যাকে বলে অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস, বা অনেক ক্ষেত্রে স্মোকিং এর হ্যাবিট আছে, তাদের এই মাড়ি নেমে যাওয়া, মাড়ির রোগ হওয়া, এই প্রবলেমগুলো বেশি করে হয়। এবার আমাদের বুঝতে হবে যে কতটা ছড়িয়েছে। এটা অনেক ক্ষেত্রে হয় কি, ওপরের মাড়িতে হয়েছে, সেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। মাড়িটা ফুলে গেছে, হালকা রক্ত আসছে, একে আমরা জিঞ্জিভাইটিস বলি। কিন্তু সেটা যদি ডিপ মাড়ির দাঁত থেকে মাড়ির হাড় যে রয়েছে এবং তার লিগামেন্টকে এফেক্ট করে দিয়েছে, তখন তাকে পেরিওডন্টাইটিস বলা হয়। এর ক্ষেত্রে কি হয়, মাড়ি এবং দাঁতের মধ্যে যে অ্যাটাচমেন্ট সেটা লস হয়ে যায় এবং তার মধ্যে খাবার ঢোকে এবং ঢুকে মাড়ির আস্তে আস্তে কি হয়, তার নিচের হাড়টা সেটা নরম হতে থাকে এবং নিচের দিকে নামতে থাকে এবং আলটিমেটলি দাঁতটা মোবাইল হয়ে যায়। এবার সেই যে যখন এই প্রবলেমটা হয়, তখন আমরা যে আমাদের কাছে পেশেন্ট আছে দাঁত নড়ছে এই প্রবলেম নিয়ে, এর ট্রিটমেন্ট বলতে, এর ট্রিটমেন্ট প্রথম লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে স্কেলিং করা, মুখের ভেতরটা পরিষ্কার করা। তো এবং তার সাথে পেশেন্টকে আমরা ওরাল হাইজিনটা ট্রেনিং দিই, এখানে কিভাবে ব্রাশিং করবেন, কি করে ফ্লসিং করবেন, এগুলো আমরা শেখাই। এবার দেখুন, যদি সেটা জিঞ্জিভাইটিস থেকে পেরিওডন্টাইটিস হয়ে গেছে, শুধু স্কেলিং এ কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের ভেতরে, মাড়ির ভেতরে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। সেইটাকে অনেক ক্ষেত্রে আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে করি, সেটাকে বলে সাবজিঞ্জেবল রুট প্লেনিং। এবং এখন মডার্ন যুগে আমাদের এখানে আছে লেজার থেরাপি, লেজার গাইডেড গাম থেরাপি, যেখানে কি করে আমরা যে টিস্যুগুলো, ইনফেক্টেড টিস্যুগুলো থ্রু লেজার আমরা ক্লিন করে দিতে পারি। এরপর আমরা অনেক ক্ষেত্রে কি এতটাই নিচে নেমে গেছে, সেখানে আমাদের ফ্ল্যাপ তুলে সেখানে বোন গ্রাফটিং করি, করে সেটাকে আমরা বন্ধ রাখি। এবং দাঁত নড়ে যাওয়া মানেই যে দাঁত তুলে ফেলা, সেটা কিন্তু এখন সেই কনসেপ্টটা বেরিয়ে গেছে। আমরা তাকে স্প্লিন্টিং করে হোক, আরো ডিফারেন্ট প্রসিডিওর আছে যার মাধ্যমে আমরা কিন্তু দাঁতকে আবার সেই আগের জায়গাতে নিয়ে আসতে পারি। তাই জন্য সব থেকে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে পিরিয়ডিক্যালি ডেন্টিস্টের কাছে যাওয়া এবং তার সাথে ওরাল হাইজিনটা মেনটেন করা। এগুলো কিন্তু আমাদের করে চলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর স্কেলিং আমি নিজেও করি, সেটা হ্যাঁ, কতদিন পরে পরে করা উচিত? দেখুন, স্কেলিং আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন বা পেরিওডন্টাল সোসাইটি আমরা বলে থাকি যে 6 মাস থেকে 1 বছরে একবার করানো উচিত। এবং একটা মিথ আছে, এটাকে আমি বলি, যে স্কেলিং করলে দাঁত নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, দেখুন কমনলি শোনা যায়, কিন্তু তার জন্য হয় না। এতদিন যদি স্কেলিংটা হয়নি, যে খাবার জমে পাথর হয়ে গেছে, তারপরে যখন আমরা স্কেলিংটা করি, তখন যে মাড়িটা নেমে গেছে আমরা দেখতে পাই, তখন মনে হয় যে স্কেলিং এর জন্য হয়েছে, কিন্তু ওটা স্কেলিং এর জন্য কিন্তু হয়নি, সেটা অলরেডি ওই ড্যামেজ হয়ে রয়েছে। স্কেলিং এর পর আমরা ওই ড্যামেজ সারফেসটা সামনে দেখতে পাই, তাই জন্য মনে হয়। কিন্তু পিরিয়ডিক্যালি স্কেলিংটা করানো কিন্তু খুব দরকার। স্কেলিং করলে কোনোভাবে দাঁতের ক্ষতি হয় না।